তোমার তো ম্যাথে সমস্যা আছে, বের করো বই। স্যার, জীবনে অনেক ম্যাথের সমস্যা দেখেছি, কোনো না কোনোভাবে সমাধান পেয়ে যাচ্ছি। এই ম্যাথটি একটু বুঝিয়ে দেবেন? কোন ম্যাথ? একটি লোক যখন বিয়ের 6 দিন আগে তার ছাত্রী ওরফে হবু বউকে পড়াতে আসে, তাহলে ওই লোক আর তার ছাত্রী বিয়ের প্রস্তুতি কয়দিন আগে থেকে নিতে হবে? একটি ছাত্রী যদি বিয়ের 6 দিন আগে তার শিক্ষক ওরফে হবু বরের কাছে কষিয়ে এক থাপ্পড় খায়, তাহলে ওই ছাত্রী কবে থেকে পড়াশোনায় মনোযোগী হবে? আমার মতো এত কিউট গুলুমুলু একটি মেয়েকে তুমি এই সুগার ড্যাডির সাথে বিয়ে দিতে পারো না আম্মু? মেয়ের কথা শুনে আর চোখে তাকালেন মিসেস নাজনীন। মেয়ে তার বয়সের তুলনায় একটু বেশি পাকা। একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের লেকচারারকে সে সুগার ড্যাডি বলছে। প্রতিবাদ করে মিসেস নাজনীন, বলে, দীপকে তোমার কোন দিক থেকে সুগার ড্যাডি মনে হয় বলবে নীরা? ওর বয়স মাত্র 30। নীরা অবাক হয়ে বলে, 32? এটা তোমার কাছে মাত্র মনে হলো আম্মু? আমার বয়স আর তার বয়স দেখো। এই বয়স কোনো ফ্যাক্টটা? তোমার বাবার সাথে আমার বয়সের অনেক ফারাক, তাই না বলুন? নীরার বাবাকে উদ্দেশ্য করে। নীরার বাবা মিস্টার রবিন স্ত্রীকে কিছুটা ভয় পান, তাই তিনি বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, বিয়েতে বয়স কোনো ফ্যাক্ট না। এই জন্যই তো আমার আম্মু আর আমি হলাম লাভ বার্ডস। মেয়েকে চোখ টিপুনি দিয়ে নীরা জানে তার আব্বু তার আম্মুর কথা নড়চড় করবে না। জমের মতো ভয় পায় তিনি। নীরা মন খারাপ করে চলে গেল ঘরে। নীরার পুরো নাম মুঞ্জেরিন নীরা। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠেছে। বয়স 18। ক্লাস 10-এ একবার ফেল করেছে, তাই তার এই অবস্থা। বাবা স্বর্ণের ব্যবসা করেন, মা গৃহিণী। নীরার বড় ভাই আছে, নাম নির্বাণ আহমেদ নীরব। এখন জার্মানিতে পড়াশোনা করছে ফুড নিউট্রিশন নিয়ে। আর মাত্র কয়েক মাস সময় আছে, তারপর দেশে চলে আসবে। ঘরে এসে নীরা তার মিনিকে কোলে নেয়। মিনিকে আদর করতে করতে কল দেয় তার প্রাণপ্রিয় বান্ধবী কেয়াকে। কেয়াও নীরার সাথে পড়াশোনা করে। সেও নীরার মতো ক্লাস 10-এ ডাব্বা প্রাপ্ত। পড়াশোনায় কেউই ভালো না। নীরাদের এলাকায় কয়েক বাসা পরেই কেয়াদের বাসা। কেয়ার পুরো নাম কুহেলিকা কেয়া। কেয়ার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা গৃহিণী। কেয়ার কোনো ভাই বোন নেই। নীরার কল দেখে সাথে সাথে রিসিভ করে কেয়া, বলে, হ্যাঁ দোস্ত বল। কান্না কান্না ভাব করে নীরা বলে, আর তোর দোস্ত, জানিস আব্বু আম্মু মিলে কি করেছে? তুই না বললে জানবো কিভাবে? আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে, তাও কিনা ওই সুগার ড্যাডির সাথে। বুঝে উঠল না কেয়া সুগার ড্যাডি আবার কে। সাথে সাথে বলে ওঠে, এই সুগার ড্যাডি আবার কে দোস্ত? আঙ্কেল আন্টি কিনা শেষ পর্যন্ত তোকে 50+ কারোর সাথে বিয়ে দেবে? এটা আশা করা যায় না। তেতে ওঠে নীরা। সে কথায় 32 বছরের লোককে সুগার ড্যাডি বলছে, আর তার বান্ধবী ভাবছে 50+ কাউকে। নীরা নিজের ঠোঁট উঁচু করে বলে, আমি ওই প্রতিবেশী খারুজ স্যারের কথা বলছি, যে কিনা আমাকে ক্লাসে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। কিছুক্ষণ নীরবতা পালন করে কেয়া। দোস্ত, আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আদনান কবির দীপ স্যারের কথা বলছিস? হ্যাঁ। তুই না ওনাকে ক্যাডার সাহেব বলতিস, হঠাৎ সুগার ড্যাডি উপাধি দিলি কেন? ওই সেরি, বোঝোস না কেন বলি? আমার বয়স সবে 18 আর উনি কিনা 32। হিসাব করে দেখ, 14 বছরের ডিফারেন্ট। ওনাকে আমি বিয়ে করব না। নীরার নেকি কান্না বুঝতে পারে কেয়া। তারপর সান্ত্বনা দিতে বলে, আচ্ছা দোস্ত, শান্ত হ। তুই কিভাবে জানলি যে ওনার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? নীরা একটু আগের ঘটনা কেয়াকে বলে, আমি ছাদে গিয়েছিলাম, ওই পুচকু অবরোধ ছিল সেখানে। বয়স মাত্র 4, কিন্তু মুখে পাকা পাকা কথা। আমাকে ওদের ছাদ থেকে ডেকে বলে মামি। আমি তো অবাক, কাকে ডাকছে না ডাকছে। পরে দেখে আমাকে ডাকছে। আমিও জিজ্ঞাসা করেছি, আমাকে কেন মামি বলছো? অভ্র বলে, নানু বলেছে তুমি আমার মামি হবে, মামার সাথে তোমার বিয়ে দিবে। তোমার মা বাবাও এসেছিল আমাদের বাসায়। অভ্রর কথা শুনে মাথায় বাজ পড়ে। সাথে সাথে আম্মুকে জিজ্ঞেস করে। তার আম্মু স্বীকার করেছে সব কিছু। নীরার কথা শুনে কেয়া মিটিমিটি হাসে। জোরে হাসলে নীরা রাগ করবে। নীরাকে সান্ত্বনা দিতে বলে, আরে দোস্ত চিল কর,
দীপ স্যার যে রাগী আর বদমেজাজি, উনি তোকে বিয়ে করবে না। সাথে সাথে খুশি হয় নীরা, বলে, হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস। উনি তো মেধাবী ছাত্রছাত্রী বেশি ভালোবাসে। আমার মতো ফেলটুস উনি বিয়ে করতে চাইবে না। বাহ, নিজের সুনাম নিজে কি সুন্দর ঝরঝর করে বলছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জানি এটা গর্বের বিষয় না, তাও আমার কাছে পড়াশুনো ভালো লাগে না। রাখছি এখন, বাই। বলে কল কেটে দিল। এখন শান্তি পাচ্ছে নীরা। ওই ক্যাডার সাহেবটাকে নিজে থেকে রিজেক্ট করবে, তাকে আর কষ্ট করা লাগবে না ভেবে লুঙ্গি ডান্স দিতে থাকে। আদনান কবির দীপ পড়াশোনা শেষ করে বিশেষ ক্যাডার দিয়ে সফল হয়েছে, তাই তার বয়স একটু বেশি। ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের লেকচারার। নীরার ডিপার্টমেন্টের স্যার অবসরপ্রাপ্ত হয়, দীপ এই ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছে। এছাড়া দীপ ও নীরা দুজন প্রতিবেশী, পাশাপাশি বাসা দীপ ও নীরার। শুধু তাই না, নীরার প্রাইভেট টিচারও এই দীপ। দীপের বাবা মিস্টার সমুদ্র একজন ব্যবসায়ী, সাথে একটি রেস্টুরেন্টের মালিক। মা মিসেস সাবিনা একজন গৃহিণী। দীপের বোনের নাম দীপান্বিতা দীপা, ঘরে বসে অনলাইনে জামা কাপড়ের ব্যবসা করে। দীপের একমাত্র আদরে ভাগ্নে অভ্রর বয়স 4। নীরা ডান্স করছে আর নীরার মিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। ডান্সের তালে তালে নীরা গাইতে থাকে। ক্যাডার ক্যাডার আমায় করবে রিজেক্ট, শান্তি তাতে আমার। কে কি বললো ভাবি না আমি, ঠেকা পড়েনি আমার শুনতে। ক্যাডার তুমি সুগার ড্যাডি, তোমায় ভালোবাসি না আমি। গান গাইতে গাইতে আর নাচতে নাচতে পিছনে ফিরে দেখে মিসেস নাজনীন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। মাকে দেখে নীরা নাচ বন্ধ করে দেয়। শুকনো ঢোক গিলে বলে, কি হয়েছে আম্মু? বাম ভুরু উঁচু করে মিসেস নাজনীন বলে, খুব মজা না দীপ তোমাকে রিজেক্ট করবে বলে? মুখে 32 পাটি বের করে নীরা বলে। না মানে ওই আর কি। মেয়েকে ওয়ার্নিং দিতে মিসেস নাজনীন বলে, শোনো নীরা, দীপ কি করবে না করবে তা দেখার জন্য আমি আর তার বাবা মা আছি। তোমাকে যেন আমি নাকচ হতে না দেখি। পড়াশুনোর অবস্থা তো খুবই খারাপ। কে বিয়ে করবে তোমাকে? মিসেস সাবিনা ভদ্রতার সাথে ভালোবেসে তোমাকে আপন করে নিচ্ছে। চুপচাপ বিয়ে করবে, না হলে রিক্সা চালক ডেকে বিয়ে দিব। বলে চলে গেলেন মিসেস নাজনীন। মায়ের কথায় মুখ চুপসে এলো নীরার। তার মা কি ভালো পাত্র দেখে না? বেছে বেছে এই ক্যাডার সাহেব আবার এখন রিক্সা চালক। আচ্ছা, রিক্সা চালক হ্যান্ডসাম দেখে কেউ আছে কি? থাকলে সে প্রেম করে বিয়ে করে নিবে। তার মা যে লেভেলের পিছে লেগেছে তাতে বোঝা যায় স্যারের ছাত্রী বিয়ে দিয়েই ছাড়বে। ভাবা যায় বিষয়টি। স্যার বিয়ে করেছে তার ছাত্রীকে, তাও কিনা সেই ছাত্রী যাকে কান ধরে দাঁড় করিয়ে রাখে। মাঝে মাঝে তো ঠাস করে গালেও কয়েকবার থাপ্পড় বসিয়ে দিয়েছে। তবে এটা প্রাইভেট পড়ানোর সময়, কারোর সামনে না। আজকে শুক্রবার, নীরার ছুটি, দীপ পড়াতে আসবে না। বিকালবেলা নীরা ছাদে যায় তার প্রিয় হলুদ গোলাপ গাছগুলো যত্ন করতে। নীরার গোলাপ গাছে কয়েকটি ফুল ফুটেছে যেগুলো নীরার খুব ভালো লাগে। নীরা ফুল গাছে পানি দিতে থাকে। তখন তার পাশে আসে রিক। রিক নীরাদের পাশেই ভাড়া থাকে। রিকের বাবা লন্ডন থাকেন। রিকের মা ও বাবা বিয়ের পর লন্ডনে সেটেল হয়। ওখানে রিকের জন্ম হয়। রিক ওখানেই বড় হয়। কিন্তু রিকের নানু অসুস্থ হয়, বাংলাদেশে আসতে হয়। তখন থেকে রিক ও তার মা এই ঢাকা শহরে ভাড়া থাকে। রিকের বাবা যখন পার্মানেন্ট আসবে তখন ঢাকায় বাড়ি করবে তারা। রিক এবার মাস্টার্স ভর্তি হয়েছে। রিক নীরাকে উদ্দেশ্য করে বলে, হাই কিউটি। ইস, এই রিককে কি আমার মায়ের চোখে পড়ে না? মনে মনে বলে নীরা। রিক মিষ্টি হাসি দিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করি। নীরা ঘাড় কাত করে হ্যাঁ বোঝায়। মনে মনে বলে, মেরে দিল মে লাড্ডু ফুটা দিয়া। রিক কাজ করে দেয়। টবের মাটিগুলো ঝুরঝুর করে তাতে প্যাকেট থেকে জৈব সার মিশিয়ে বলে ওঠে, কিউটি, একটা কথা বলবো তোমাকে। নীরা এক দৃষ্টিতে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। রিক দেখলো নীরার সম্মতি, তাই বলে, তোমার বান্ধবী কিয়া আছে না, ওকে আমার খুব ভালো লাগে। কয়েক মাস ধরে ওকে আমি ফলো করি। যদি কিছু মনে না করো, ওর নাম্বার দিতে পারবে? নীরার মনের মধ্যে এবার বিরহের গান বাজতে লাগলো। লাড্ডু ফাট গিয়া, খাতাম, বাই বাই, টাটা।
রিক নীরার কোনো উত্তর না পেয়ে ভেবে নেয় নীরাকে আর নাম্বার দিবে না। অবশ্য বান্ধবীর অনুমতি ছাড়া কিভাবে দিবে, তাই রিক নিজেই বলে ওঠে, ওকে ফাইন, দেওয়া লাগবে না নাম্বার। শুধু এবার কেয়া তোমাদের বাসায় আসলে আমার সাথে একটু কথা বলিয়ে দিও প্লিজ। আমার জীবনে ফার্স্ট লাভ এটা। যদি ওর আলাদা কোনো ভালোবাসার মানুষ না থাকে, আমি ওকে পেতে চাই। নীরা আহত দৃষ্টিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রিক নীরার মুখের দুই পাশের গাল টেনে বলে, থ্যাংক ইউ কিউটি, সো সুইট ইউ আর। হালকা ব্যথা পায় নীরা। বাচ্চা নাকি যে এভাবে গাল টানবে? পেয়েছে কি এরা? এই একজন গালে থাপ্পড় দেয় তো আরেকজন গাল টেনে দেয়। সরকারি পেয়েছে তাকে। নীরা ঘরে এসে কিছুক্ষণ শোক পালন করে। ঠিক সেই সময় মিনি আসে তার কোলে। মিনিকে আদর করতে করতে নীরা বলে, ক্যাডার সাহেব আমাকে খালি মারে, কথায় কথায় পড়তে বলে। তুই বল, জীবনে কি খালি পড়াশোনা সব? আমাদেরকে একটু কম পড়াশোনা করলে সমস্যা আছে? উল্টো আমরা কত মহান কাজ করি। আমরা কম পড়াশোনা করে খারাপ রেজাল্ট করে উল্টো অন্যদের টপ রেজাল্ট করতে সাহায্য করি। আমাদের জন্য কত ছাত্র ছাত্রী আজ টপ লেভেলে যাবে, কারণ আমরা লো লেভেলে থাকবো। সেখানে উনি আমাকে পড়ার জন্য খালি শাসন করে। এক আমার আম্মু, আর এক হলো এই ক্যাডার সাহেব, তাকে কিনা আবার করতে হবে বিয়ে। নীরা একা বকতে থাকে। এদিকে তার মিনি মিয়াও মিয়াও করতে থাকে। এর কিছুক্ষণ পর নীরার ফোনে ভিডিও কল আসে। নীরব কল দিয়েছে। ভাইয়ের কল দেখে বিয়ের কথা ভুলে যায় নীরা। নীরা কল রিসিভ করে। ওপাশ থেকে ভিডিও কলে নীরব বলে, কেমন আছিস বোন? আমি ভালো আছি, তুমি? তোদের ছাড়া ভালো নেই, সারাদিন ব্যস্ত থাকতে হয়, ফ্রি সময়ে তোদের মিস করি। ইমোশন হয়ে গেল নীরা। বলে, তুমি চলে এসো তাড়াতাড়ি ভাই। নীরব বোনের সেন্টি খাওয়া দেখে বলে, এই তো কদিন পরে এক্সাম, তারপর নিউট্রিশন স্পেশালিস্ট এর সার্টিফিকেট অর্জন করতে পারলে বাংলাদেশেতে নিজের অবস্থান করে ফেলবো। বাংলাদেশে খাদ্য তালিকার যে অবস্থা, এতে এখানে একদিনে লাখ টাকা কামাতে পারবো। বলেই হেসে দেয়। নীরব ভাইয়ের কথাই তাল মিলিয়ে হাসে। নীরা যাই করুক, নীরব সবসময় তার বোনকে সাপোর্ট করে। মিসেস নাজনীন তো নীরাকে এর জন্য অনেক বকা দেন, কিন্তু লাভে লাভ শূন্য। রাতে খাবার টেবিলে নীরা তার মতো খেয়ে কতগুলো কাটা মিনিকে খাইয়ে দেয়। মিসেস নাজনীন মিনিকে পছন্দ করে না। বিড়ালের লোম তার বিরক্ত লাগে, কিন্তু মেয়ে ভালোবাসে এই মিনিকে, তাই আর কিছু বলে না। এর আগেও একটি বিড়াল ছিল নীরার, অনেক কষ্টে তাড়িয়ে দেন তিনি। সেই সময় নীরার খুব কান্নাকাটি শুরু হয়। কান্না করতে করতে প্রায় জ্বর চলে আসে। তারপর একদিন হঠাৎ এই মিনি আসে তার দুয়ারে। মিসেস নাজনীন যতই বলুক, বিড়াল তার সহ্য হয় না। নীরার বারবার মনে হয় তার মা এই মিনিকে এনেছে, কারণ মিনির লোমগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার ছিল। মিনির নখও কাটা, যাতে আঁচড় না লাগে। এছাড়াও মিনির গলায় একটি ঘণ্টা আকারের চেনের চিহ্ন আছে। মিসেস নাজনীন সন্তানদের প্রতি খুব যত্নশীল। সন্তানের প্রতি কোনটা বেস্ট হবে তাই ভাবেন। এই যে দীপের মা বাবা খুবই ভালো মনের মানুষ। দীপের মা মিসেস সাবিনা তো সহজ সরল, তাই তো যখনই নীরার জন্য তার কাছে আবদার করলেন তিনি রাজি হলেন। কথাগুলো ভাবছে আর মেয়ের দিকে তাকিয়ে আছে মিসেস নাজনীন। চাইল্ডিশ মন মানসিকতা নীরার। মাঝে তার সুখ দেখতে চাই, এটা নীরা বুঝে না। উঠতে থাকা বয়স যে এখন তার, ভেবে চোখের কোণা থেকে পানি মুছলেন। মিনিকে নিয়ে নীরা ঘরে এসে ঘুমিয়ে গেল। নীরা ঘুমানোর পর মিসেস নাজনীন এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিলেন। দরজা দিয়ে সব কিছু দেখছিলেন মিস্টার রবিন। মিসেস নাজনীন ঘরে আসার পর মিস্টার রবিন বলে, মেয়েকে নিজের চোখের বাইরে রাখতে পারবো না, আবার শাসন কর। মিসেস নাজনীন হালকা হেসে বলে, শুধু কি মেয়ে, তোমরা সবাই আমার জীবন। নীরব আছে সেই দূর দেশে, ভিডিও কলে দেখি তাকে। মেয়েই তো এখন আমার কাছে থাকে। এত তাড়াতাড়ি নীরার বিয়ে দেওয়া কি ঠিক হবে? ওর বিয়ের বয়স হয়ে গেছে। আমিও চাইনি ওকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। দীপের মায়ের প্রপোজাল পেয়ে প্রথমে রাজি হতে চাইনি, পরে ভাবলাম মেয়ে আমার একদিন বিয়ে দিতেই হবে। দীপ কাছে থাকে, ছোট থেকে ওকে চিনি। দীপ অনেক কর্মঠ, আবার ধৈর্যশীল। আমাদের মেয়েকে ওই সোজা করতে পারবে। মিসেস সাবিনা আমাদের নীরাকে আঁকলে রাখবে খুব সুন্দর করে। এদিকে মেয়ে আমার দূরে কোথাও যে পাশের বাসায় থাকবে,
দীপের সাথে এখন বিয়ে দিলে অত্যন্ত মেয়েকে দেখতে তো পাবো। বলে স্বামীর পক্ষে মাথা রাখলেন মিসেস নাজনীন। মিস্টার রবিন জানেন এখন তার বিবিজান মুখ লুকিয়ে কান্না করবে। প্রকাশ্যে ভালোবাসা ও কান্না কোনোটাই দেখাতে পারেন না তিনি। মিসেস নাজনীনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মিস্টার রবিন। সকালে নীরাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে ডাকছে কেয়া। নীরা বিরক্ত হয়ে উঠে বসে। ঘুমের ভাব এখনও কাটেনি তার। ঝিমুতে ঝিমুতে বলে, কি হয়েছে কি? আজ শনিবার, কলেজ বন্ধ, বিরক্ত করছিস কেন? কেয়া নীরার হাত ধরে টানতে টানতে বলে, দোস্ত ওঠ, সকাল 11টা বাজে আর তোর ঘুম শেষ হয় না। আজ আমরা পার্লারে যাব। পার্লারের নতুন অফার এসেছে আজ, হেয়ার কেয়ার সহ ফেস ক্লিনজিং। তাড়াতাড়ি রেডি হ। পার্লারের কথা শুনে নীরার ঘুম হাওয়া। নীরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয়। তারপর মিসেস নাজনীনকে বলে পার্লারে যাই। নীরা সাজগোজ করতে খুব ভালোবাসে। মিসেস নাজনীন এইদিকে মেয়েকে বাধা দেয় না। মেয়ে তার পরীর মতো থাকবে, তবেই তো তার ভালো লাগা। পার্লার থেকে ফেসিয়াল ও হেয়ার কেয়ার করে বাসে এসে নীরা ও কেয়া আসতে আসতে প্রায় বিকেল হয়ে যায়। নীরা সোফায় বসে কেয়াকে জিজ্ঞেস করে, দোস্ত, তুই তো পার্লারে যেতে পছন্দ করিস না, তোর নাকি ন্যাচারাল স্কিন ভালো লাগে, তাহলে আজ কেন পার্লারে গেলি? কেয়া দুষ্টু হেসে বলে, আন্টি বললো আজ তোকে দীপ স্যারের পুরো পরিবার সহ দেখতে আসবে, তাই তোকে নিয়ে একটু পার্লার থেকে মন ভালো করে নিয়ে আসি। নীরা হা হয়ে গেল, যেন ধোকা দিল তাকে। শেষমেশ বান্ধবীও এমন হয়ে গেল। রাগ উঠল তার, চিল্লিয়ে বলে, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাবি। বান্ধবী নামে কলঙ্ক তুই। আন্টি আমাকে ডেকেছে, তুই যেতে বলার কে? আমি আন্টির কথাতে এসেছি। নীরা চুপ করে বসে আছে। কেয়া নীরার কাছে এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, দেখতে আসবে শুধু আজকে। দেখতে আসলেই তোর বিয়ে হয় না। এত রিয়াক্ট করিস না, একদম নর্মাল থাক। দীপ স্যার আসে না তোর জন্য, উনি দেখিস নিজেই বিয়ে করতে চাইবে না। তুই শিওর উনি না করে দিবি? তোর কি মনে হয় এই বাংলাদেশের সুন্দরী মেয়ে আমরা একা আছি? আমাদের থেকেও সুন্দরী প্লাস ভালো মেধাবী অনেক মেয়ে আছে। দীপ স্যার যেখানে একজন বিসিএস ক্যাডার উচ্চশিক্ষিত একজন মানুষ, আমার মনে হয় না এই বিয়ে উনি করতে চাইবে। আর তুই ওনার সাথে কথা বলার সুযোগ পাবি তো। নীরা আশার আলো দেখতে পেল কেয়ার কথাই, তাই বলল, হ্যাঁ, ঠিক বলেছিস তুই। উনি নিজেই আমাকে পছন্দ করে না। কেমন রাগ রাগ দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে। দেখলেই বোঝা যায় আমাকে তিনি পছন্দ করে না। কেয়া মিটমিটি হাসে আর বলে, এই তো দোস্ত, জাস্ট চিল কর। আয় তোকে শাড়ি পরিয়ে দেই। আবার শাড়ি কেন? আন্টি বলেছে তাই। তুই না করিস না প্লিজ। শাড়ি পরলেই তো আর বিয়ে হয় না। আচ্ছা ঠিক আছে, দে শাড়ি পরিয়ে। নীরাকে শাড়ি পরিয়ে দেয় কেয়া। শাড়ি পরানোর ভিতর কেয়া বলে, দোস্ত, তোদের বাসার ওই সাদা বিল্লিটা কোথায়? নীরা মিনিকে দেখে বলে, চোখে দেখোস না নাকি? ওই যে আমার মিনি। জ শব্দ উচ্চারণ করে কেয়া বলে, আরে এটা না, আমি তোদের দোতলার ওই বিলেতি ছেলের কথা বলছি। নীরা বুঝতে পারলো কার কথা বলছি কেয়া। পিঞ্চ মেরে কেয়াকে বলে, ও আচ্ছা, তুইও ওর খোঁজ নিচ্ছিস তাহলে? আমিও খোঁজ নিচ্ছি, মানে ওই সাদা বিল্লিও কি আমার খোঁজ নেয়? হ্যাঁ, কাল আমাকে বলেছিল তোর ব্যাপারে। তোর নাম্বার চেয়েছে অবশ্য, আমি দেইনি। তখন বলে তোর সাথে আলাদা কথা বলিয়ে দিতে। খুশি হয় কেয়া। জিজ্ঞেস করে, তুই কি বলেছিস তাকে? আমি হ্যাঁ বুঝিয়েছি। মন ভাঙ্গার কথা আর বলে না কেয়াকে। রিককে তো আর ভালোবাসেনি। রিক আর কেয়া যেহেতু দুজন দুজনের উপর লাড্ডু খেয়ে বসে আছে, সে কেন বাধা হতে যাবে? দীপও তার পুরো পরিবার এসেছে নীরাদের বাসায়। নীরার মা সব কিছু রেডি করেছে, সাথে অবশ্য রিকের মাও ছিলেন। দীপ সোফায় বসে আছে, গায়ে কালো রঙের স্যুট, চোখে চশমা, মুখে চাপদাড়ি আর মাথার চুলগুলো স্পাইক করা। দীপ সবসময় এভাবেই পরিপাটি, যেন দেখতে তাকে জেন্টেলম্যান লাগে। কলেজের অনেক মেয়ে ক্রাশ খেয়ে বসে আছে তার উপর। নীরার কাছেও ভালো লাগে, তাই তো সে দীপকে ক্যাডার সাহেব বলে। কিন্তু ওই যে পড়াশোনা, ওটা এসে দেওয়াল হয়েছে নীরার মনে। নীরাকে ঘর থেকে ড্রয়িং রুমে আনে কেয়া। নীরার হাতে শরবতের ট্রে দেওয়া হয়। শাড়ির আঁচল দিয়ে নীরার মাথার বধূ বেশে রাখে কেয়া। নীরা বেচারি টাল সামলাতে পারে না। ট্রে গুনে গুনে 10টি গ্লাস।
আবার মাথায় কাপড় দেওয়া আছে। নীরা ফিসফিস করে কেয়াকে বলে, ওই ছেমরি, তুই আমার মাথায় কাপড় দিয়ে দিবি ভালো কথা, ঘরের ভেতর থেকে সেফটি পিন দিয়ে নিয়ে আসতে পারলি না? কেয়া বলে, দোস্ত আমি কি জানতাম মাথায় কাপড় দিতে হবে? আন্টি এইমাত্র বলে গেল, তাও তোকে ড্রয়িং রুমে আনার পর। বলে নীরাকে নিয়ে গেল দীপের পরিবারের সামনে। দীপের পাশে মিস্টার সমুদ্র ও মিসেস সাবিনা বসে আছেন। মিস্টার সমুদ্রের কোলে অভ্র বসে আছে। দীপান্বিতা নীরার কাছে বসেছে। নীরা এসে সবাইকে সালাম দেয়, কিন্তু বিয়ের কথাবার্তা চলে মেয়েরা যে লজ্জা পায় তার ছিটে ফোটাও নেই নীরার ভিতর। দীপ ফুলোর দিকে তাকিয়ে আছে, এখনও তাকায়নি নীরার দিকে। দীপান্বিতা খেয়াল করলো বিষয়টি, তাই দীপান্বিতা বলে, ভাই একটু তাকাও তোমার হবু বউয়ের দিকে। দীপান্বিতার কথাই দীপ তাকায় নীরার দিকে। দেখতে পাই কমলা রঙের তাঁতের শাড়ি পরিহিতা নারীকে। মুখে মেকআপের সৌন্দর্য বেশ স্বাভাবিক আছে সে। তাকে যে পাত্রপক্ষ দেখতে এসেছে তাও আবার তারই শিক্ষক, এতে যেন তার কোনো রিয়াকশন নেই। দীপান্বিতা দেখল দীপ নীরাকে পর্যবেক্ষণ করছে। দীপান্বিতা বলে ওঠে, কেমন লাগছে আমাদের নীরাকে? গলা খাকারি দেয় দীপ। এটা কোনো জায়গা হলো প্রশ্ন করার? কিভাবে উত্তর দিবে সে? লজ্জা তো নীরার না, তারই লাগছে। শরবতের গ্লাস হাতে নিয়ে খেতে চায় দীপ। অভ্র মামুর গলা খাকারি দেখে ঠান্ডা লেগেছে ভেবে নেয়, তাই বলে, মামু এই শীতে তুমি শরবত নিও না, তোমার ঠান্ডা লেগেছে তো। ভাগ্নের কথাই আর খেতে পারল না, রেখে দিল গ্লাস। দেখা দেখির মাঝে মিস্টার রবিন বলে ওঠে, আমার তো এমনিতেও অনেক কথাবার্তা বলছি, এবার একটু ছেলে মেয়েদের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। মিসেস নাজনীন চোখ বড় বড় করে তাকালেন মিস্টার রবিনের দিকে। ফিসফিস করে বলে, তুমি জানো না তোমার মেয়ে কেমন? ও তো সুযোগ পেলেই আজই বিয়ে ভেঙে দিবে। শুকনো ঢোক গিলে মিস্টার রবিন বলে, এমনিতেও তো বিয়ে না হওয়া অবধি দীপ নীরাকে পড়াতে আসবে, তাহলে আজ কি সমস্যা? মিসেস নাজনীন কিছু বলতে যাবে, তার আগে মিস্টার সমুদ্র বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলাদা কথা বলতে দেওয়া হোক। সবার সম্মতিতে দীপ ও নীরাকে নেওয়া হলো নীরার ঘরে। বেলকুনিতে দাঁড়িয়ে আছে দীপ ও নীরা, কারোর মুখে কোনো কথা নেই। দীপ তাকিয়ে আছে চাঁদের দিকে, আর নীরা সে তো শুনতে চাই দীপ কি বলে, কিন্তু দীপ তো স্ট্যাচু হয়েই আছে, তো আছেই। না পেরে বেলকুনিতে বর্ডার দেওয়া ছোট্ট দেওয়ালে হালকা ঝুঁকে কোমর বাঁকিয়ে দ্বীপের দিকে তাকাই নীরা, যাতে করে দ্বীপের নজর এবার তার দিকে আসে, ওই চাঁদের দিকে না। হয়েছেও ঠিক তাই। মুখের সামনে আসাতে দীপ তাকায় নীরার দিকে, কিন্তু কিছু বলে না। নীরা এবারও দীপকে চুপ থাকতে দেখে বলে, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি স্যার? আমি তো ফেলটুস, আমার মতো মেয়ে আপনার বউ হলে লোকে বলবে, ওই দেখো ফেলটুসের বর। ভালো লাগবে শুনতে? পারবেন কি এটা মেনে নিতে? নীরার কথার পিঠে দীপ বলে ওঠে, প্ল্যান কি তোমার? কিছু বুঝে ওঠে না নীরা, তাই বলে, বুঝিনি আমি। হাত দুটো পকেট থেকে বের করে বুকের ওপর ভাঁজ করে দীপ বলে, যেহেতু আমরা দুজনেই মনের মতো সঙ্গী পাচ্ছি না, তাই জিজ্ঞাসা করলাম, বিয়ে ভাঙার জন্য কোনো প্ল্যান কি আছে? চোখ ছোট ছোট করে নীরা বলে, আমি কেন বিয়ে ভাঙার প্ল্যান করব? বিয়ে তো ভাঙবে না আপনি। সম্ভব না আমার দ্বারা। এখন কিছু বলতে গেলেই বয়স নিয়ে খোঁটা দিচ্ছে। বাসার সবার ভোট এখন তোমার দিকে। মা বাবাকে বলেও লাভ হচ্ছে না। তোমার মতো ইচড়ে পাকা মেয়েই পারবে বিয়ে ভাঙতে। যা করার করতে হয় করো এই বিয়েটা ভাঙার জন্য। বেস্ট অফ লাক। আসছি আমি। বলেই চলে গেল দীপ। হা হয়ে তাকিয়ে আছে নীরা। বিয়ে ভাঙবে না তাহলে এখন কি করবে? নীরাকে আবার ড্রয়িং রুমে নিয়ে আসা হয়। এবার দীপের মা মিসেস সাবিনার পাশে বসানো হয়েছে নীরাকে। মিসেস সাবিনা নীরাকে আংটি পরিয়ে দিচ্ছেন। আংটি পরানোর পর সবাই চলে যায়। বিয়ে এক সপ্তাহ পরে হবে বলে ঠিক করা হয়েছে। নীরার সাথে আজ কেয়া থাকবে। রাত তো অনেক হয়েছে, তাই আর বাসায় গেল না কেয়া। রিককে দেখতে চেয়েছিল, কিন্তু রিক তো এখানে আসেনি। নীরার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে আঙ্গুলের দিকে তাকিয়ে আছে নীরা। কেয়া সান্ত্বনা দিয়ে বলে, আরে ইয়ার জাস্ট চিল, আংটি পরালেই তো আর বিয়ে হয় না। থুতনিতে হাত দিয়ে বলে নীরা। আর কি কি করলেই বিয়ে হয় না দোস্ত? দুপুর ধরেই তো খালি শুনছি এটা করলে বিয়ে হয় না, ওটা করলে বিয়ে হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে কেয়া বাসে যাচ্ছে। কলেজ ড্রেস পরে আসবে। কেয়া সিঁড়ি দিয়ে নামার সময় রিকের সাথে ধাক্কা খায়।
সিনেমাতে ধাক্কা খেলে নায়ক নায়িকা বিরক্ত হলো, রিকার কেয়ার যেন মনের ভিতর ভালোবাসার ঘন্টা বাজতে থাকে। রিক কেয়াকে কিছু বলতে যাবে, তার আগে কেয়া সেখান থেকে দৌড়ে চলে যায়। আপাতত কথা বলবে না কেয়া, নিজের পিছনে কিছুদিন ল্যাটের মতো ঘোরাবে। রিক জানতো না কেয়া রাতে এখানে ছিল, জানলে সে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে নীরাদের ফ্ল্যাটে আসতো। এখন আফসোস করতে করতে বলে, যার জন্য কাল সারা রাত নিজের বাসায় না থাকি অন্যের বাসায় পাহারা দিয়েছিলাম, সে কিনা আমার বাসাতেই ছিল। ভালোবাসার খোঁজে গিয়েছিলাম, আর ভালোবাসা ছিল আমার নিকটেই। বেটার লাক নেক্সট টাইম বলে নিজেকে সান্ত্বনা দিল। কলেজে এসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে নীরা ও কেয়া। দীপ কলেজ গেট দিয়ে মাত্র ঢুকছে। ছাত্রছাত্রীরা তাকে সালাম করে মানবতার সাথে কথা বলে। অনেকে তো আবার দীপের দিকে এক নাগারে তাকিয়ে আছে। কেয়া নীরাকে আলতো ধাক্কা দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, দোস্ত তোর হবু বর গেল, ফিলিংসটা কেমন? নীরা অগ্নি দৃষ্টিতে তাকালো কেয়ার দিকে। কেয়া অন্যদিকে ফিরে মিটমিট করে হাসতে থাকে। সবাই যে যার ক্লাসে এসে নির্দিষ্ট বেঞ্চে বসে। দীপ এসেছে, ক্লাসের সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে সম্মান দিল তাকে। তারপর ক্লাস করা শুরু হলো। ক্লাসের ভিতরে নীরার কোনো মনোযোগ নেই, সে তো কোরিয়ান ড্রামাগুলো নিয়ে ভাবছে। হঠাৎ করে কেয়া নীরাকে খোঁচা দিয়ে বলে, দোস্ত নিজের হবু বরের সঙ্গে ক্লাস করছিস, ফিলিংসটা কেমন? ওই ছেড়ি, ওই কিসের হবু বড়? আমি ওনাকে বিয়ে করব না, তাই সে আমার হবু বর না। নীরা ও কেয়ার কথা বলা দেখতে পায় দীপ। ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা বিষয়টি খেয়াল করে, তাই দীপ নীরা ও কেয়াকে উদ্দেশ্য করে বলে, স্ট্যান্ড আপ। নীরা ও কেয়া উঠে দাঁড়ালো। দীপ আবার বলে ওঠে, এটা ক্লাস, তোমাদের মামার বাসা না যে ছুটি কাটাতে এখানে গল্প করবে। কই বই বের করো। এই যা, বই তো আনিনি, এখন তো এই খারুচ আমাদের কান ধরিয়ে রাখবে। কোন দুঃখে যে কেয়ার বাচ্চা কথা বলতে গেল। মনে মনে বলে নীরা। নীরা বই বের করছে না দেখে দীপ বুঝে যায় এরা আজও বই আনেনি। সাথে সাথে দীপ বলে, বই নিয়ে আসো নাই তাই তো? জি মানে হ্যাঁ, জি মানে স্যার। বাকি কথা বলার আগে দীপ বলে ওঠে, এখানে আসো। কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকবে। নীরাকে যেতে হয় সবার সামনে। কান ধরে দাঁড়িয়ে থাকে নীরা। এবার দীপ কেয়াকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তোমাকে কি ইনভিটেশন কার্ড দিতে হবে? তুমিও ওর মতো বই তো নিয়ে আসলে না, আবার ক্লাসে গল্প করতে থাকো। তুমিও এখানে এসে কান ধরে দাঁড়াও। কেয়াও কান ধরে দাঁড়ালো নীরার পাশে। টানা 10 মিনিট কান ধরে দাঁড়ানোর পর নীরার হাত ব্যথা অনুভব করে। কানে হাত দেওয়া অবস্থায় বলে, খারুচ কোথাকার, ক্লাসে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এরা কি আবার আমার হবু বর? তুই না বললি বিয়ে করবি না, ইনি তোর হবু বর না, এখন আবার হবু বর বানিয়ে দিলি? বিয়ে করব না এটা যেমন ঠিক, এখনো বিয়ে ভাঙিনি সেদিক থেকে উনি আমার হবু বর, এটাও ঠিক। বলে দ্বীপের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো নীরা। দ্বীপ চশমার আড়াল থেকে দেখছে, কিন্তু কিছু বলেনি। না দেখার ভান করে ক্লাস শেষ করে। কলেজ শেষ করে বাসে আসে নীরা। মিসেস নাজনীন টিভি দেখছেন। নীরা সেখানে যেয়ে বলে, আমি ওই খারুচ প্রতিবেশীকে বিয়ে করব না। রেসপেক্ট দিয়ে কথা বলো নীরা, উনি তোমার হবু স্বামী। তোমার সাথে 6 দিন পর বিয়ে। কিসের স্বামী? হ্যাঁ, পুরো ক্লাসে সবার সামনে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, সে কিনা আবার হবু স্বামী? তুমি ছাত্রী হিসেবে যেমন কাজ করবে তেমনই ফল পাবে। তর্ক না করে ফ্রেশ হয়ে খেয়ে নাও, সন্ধ্যায় দীপ পড়াতে আসবে। বিয়ের আগে কিনা হবু বউকে পড়াবে, এ কেমন বিবাহ? এটা আমি আর দীপ বুঝে নিব, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। মায়ের সাথে কথাই পারবে না দেখে নীরা চলে গেল ঘরে। গোসল করে খেয়ে দিয়ে একটু মিনির সাথে খেলাধুলা করলো। সন্ধ্যার দিকে দীপ এসেছে পড়াতে। দীপ ও নীরার টেবিলে বসে আছে। দীপ বলে, তোমার তো ম্যাথে সমস্যা আছে, বের করো বই। নীরা বইয়ের পৃষ্ঠা বের করতে করতে বলে, স্যার, জীবনে অনেক ম্যাথের সমস্যা দেখেছি, কোনো না কোনোভাবে সমাধান পেয়ে যাচ্ছি। এই ম্যাথটি একটু বুঝিয়ে দেবেন? কোন ম্যাথ? নীরা 32 পাটি বের করে বলে, একটি লোক যখন বিয়ের 6 দিন আগে তার ছাত্রী ওরফে হবু বউকে পড়াতে আসে, তাহলে ওই লোক আর তার ছাত্রী বিয়ের প্রস্তুতি কয়দিন আগে থেকে নিতে হবে? দীপ চোখের চশমা ঠিক করে নেয়,
তারপর বলে, একটি ছাত্রী যদি বিয়ের 6 দিন আগে তার শিক্ষক ওরফে হবু বরের কাছে কষিয়ে এক থাপ্পড় খায়, তাহলে ওই ছাত্রী কবে থেকে পড়াশোনায় মনোযোগী হবে? শুকনো ঢোক গিলে বই বের করলো নীরা। বিয়ে হবে আর 6 দিন পর। তার আগে তো আবার কেনাকাটা করবে, মেহেন্দি আর গায়ে হলুদ আছে। এদিকে কিনা হবু বর হয়ে হবু বউকে পড়ানোর জন্য শাসন করছে, থাপ্পড়ের হুমকিও দিচ্ছে। মনে মনে নীরা বলে, এমন বিয়ে করব না আমি। নীরাকে পড়ানো শেষ করে দীপ চলে যায়। নীরা প্ল্যান করতে থাকে কিভাবে বিয়ে ভাঙবে। বাবাকে বলে দেখবে একবার। দৌড় দিয়ে চলে গেল নীরা মিস্টার রবিনের কাছে। মিস্টার রবিন একটু আগে শোরুম থেকে এসেছেন, নাস্তা করে টিভি দেখছে। নীরা আশেপাশে তাকালো, মিসেস নাজনীন নেই। এই সুযোগে বাবাকে বশ করতে হবে। সাথে সাথে বাবার পাশে বসে বাবাকে জড়িয়ে বলে,